হ্যালো স্টুডেন্ট, আজকে অ্যাটম নিয়ে আলোচনা করব এবং সেই অ্যাটমের মধ্যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল সম্পর্কে আমরা জানব। বিজ্ঞানী রাদারফোর্ড অ্যাটম এবং নিউক্লিয়াস সম্পর্কে অনেক আইডিয়া এবং ধারণা দিয়েছেন এবং সেই ধারণার মধ্যে দুটো ধারণা তিনি কিন্তু ক্লিয়ার কনসেপ্ট বা এক্সপ্লেন করতে পারেননি। এক নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ ইলেকট্রন বা স্টেবিলিটি অফ অ্যাটম, পরমাণু স্থায়িত্ব তিনি এক্সপ্লেন করতে পারেননি। কারণটা চলে আসি। অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে কি না, ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ মানে আধান, এবং যখন গতিশীল থাকবে, ইলেকট্রন যখন গতিশীল হবে তখনই কি হবে না, তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে। এটা সাধারণত তড়িৎ গতিবিদ্যা অনুসারে পাওয়া গেছে। যখন কোনো ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করবে তখন তড়িৎচুম্বকীয় বিকিরণ করবে। এবার সাপোজ মনে করো এই ছবিতে আসো, এখানে লক্ষ্য করো যে ইলেকট্রনটি বৃত্তাকার পথে আবর্তন করছে এবং যখনই তড়িৎচুম্বকীয় বিকিরণ করছে কন্টিনিউয়াসলি, তখন তার এনার্জি লস হচ্ছে এবং একসময় এনার্জি লস হতে হতে একসময় কী হবে না, স্পাইরাল গতিপথে এসে নিউক্লিয়াসের উপর কলাপস হয়ে পড়বে বা ঝাঁপিয়ে পড়বে। তো এইখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে ইলেকট্রন কোনো নির্দিষ্ট কক্ষপথে নেই, অর্থাৎ ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে পারছে না। তাহলে এখানে স্থায়িত্ব, পরমাণু স্থায়িত্ব বা ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং এই সমস্যা দূর করার জন্য পরবর্তী বিজ্ঞানী নিলস বোর তিনি অনেক ধারণা দিয়েছেন, অনেক কনসেপ্ট দিয়েছেন, সেটা আমরা পরে জানব। এবং সেকেন্ড যেটা ছিল যে যদি কোনো ইলেকট্রন কন্টিনিউয়াসলি একটা বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ চলাকালীন কন্টিনিউয়াস ব্যান্ড স্পেকট্রাম নিঃসরণ করবে, নিরবিচ্ছিন্ন ব্যান্ড স্পেকট্রাম নিঃসরণ করবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষা বা এক্সপেরিমেন্টের মাধ্যমে হাইড্রোজেন হিলিয়াম পরমাণু থেকে যে ডিসক্রিট লাইন স্পেকট্রাম মানে বিচ্ছিন্ন রেখাবর্ণালী পাওয়া গেছে। তো এটাও তিনি কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। তো এটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের যে দুটো ভাইটাল ত্রুটি, এবং পরবর্তীকালে এগুলো সাধারণত সবই সলভ করেছেন বিজ্ঞানী নিলস বোর। তো নেক্সট দেখা যাক নিলস বোর কী বলেছেন। নেক্সট চলে আসো বোর অ্যাটমিক মডেল। তাহলে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড ধারণা সংশোধন করেছেন এবং তিনি কিছু আইডিয়া এবং ধারণা দিয়েছেন এবং তার প্রমাণও করেছেন। ফার্স্ট চলে আসি যে নিউক্লিয়াসের বাইরে যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে না, নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথে আবর্তন করে। তার ইলেকট্রনগুলি একটা যে কক্ষপথে আবর্তন করবে তার কক্ষপথে শক্তিটা কী হবে, স্থির থাকবে, ফিক্সড থাকবে, নির্দিষ্ট থাকবে। এক নম্বর পয়েন্ট। এবং দু নম্বর যেটা ভাইটাল পয়েন্ট, যে যখনই কোনো বৃত্তপথে আবর্তন করবে ইলেকট্রন, সেই অবস্থায় কোনো শক্তি রিলিজ করবে না, মানে কোনো শক্তি বিকিরণ করবে না বা কোনো শক্তি শোষণ করবে না। তাহলে এই দুটো হচ্ছে মেন পয়েন্ট, যে নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথে আবর্তন করবে এবং আবর্তনত অবস্থায় কোনো শক্তি শোষণ এবং বা বিকিরণ করবে না। এই সমস্ত কক্ষপথগুলিকে বলা স্থায়ী কক্ষপথ বা স্টেবল অরবিট। তাহলে কখন শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখন বিকিরণ করবে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখন শোষণ করবে ফোটন আকারে, তা আমরা পরে জেনে যাব। তো সেকেন্ড পয়েন্টে চলে আসি, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvn/rn সমান হচ্ছে n ইন্টু h/2π, মানে h/2π এর n গুণ, মানে nটা হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে h/2π গুণিতক nটা অলওয়েজ সবসময় কী হয়, পূর্ণ সংখ্যাই হয়। এবং এই শর্ত, এটাকে বলা হচ্ছে কি কোয়ান্টাম শর্ত। যেহেতু এখানে nটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাই একে কোয়ান্টাম শর্ত নামে এটা পরিচিতি।
তাহলে 3 নম্বর চলে আসবো যে কখন ইলেকট্রনটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করে এবং কখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শোষণ করে। তাহলে ফার্স্টে লক্ষ্য করো যে কোনো ইলেকট্রন একটি স্থায়ী কক্ষপথ থেকে অপর একটি স্থায়ী কক্ষপথে সংক্রামিত হওয়া সম্ভব। স্থায়ী কক্ষপথ মিন্স কি? স্থায়ী কক্ষপথ মিন্স নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথ। তাহলে যখন একটা ইলেকট্রন স্থায়ী কক্ষপথ থেকে অপর একটি স্থায়ী কক্ষপথে সংক্রামিত হয়, ট্রান্সফার করে, তখনই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করে বা শোষণ করে। কেবলমাত্র সংক্রমণের সময় তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসরণ বা শোষিত হয় এবং প্রতি ক্ষেত্রে এইচ নিউ পরিমাণ শক্তি বিকিরণ বা শোষণ করে, যা বলবো ই সমান এইচ নিউ, যেটা ফোটনের শক্তি হিসেবে এখানে ব্যাখ্যা করেছেন। এইচ নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এবং দুটো শক্তিস্তরের ডিফারেন্স সমান কী হবে? এইচ নিউ। তো এখানে নিউ থাকার নিউ থাকার জন্য একে বলা আছে বোরের কম্পাঙ্ক শর্ত। আচ্ছা, নেক্সট আমরা এক্সাম্পলে চলে আসবো। ফার্স্ট এখানে চলে আসো, মনে করো একটা ইলেকট্রন E1 নিম্ন শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথে আছে এবং E2 একটা উচ্চ শক্তিস্তর কক্ষপথ। তাহলে ইলেকট্রনটিকে এইচ নিউ পরিমাণ শক্তি প্রদান করা হলো বা ইলেকট্রনটি এইচ নিউ পরিমাণ শক্তি শোষণ করলো। তাহলে ইলেকট্রনটি কী করবে? শক্তি শোষণ করে E1 থেকে E2 তে চলে যাবে এবং E2 এবং E1-এর যে মধ্যকার যে গ্যাপ, এনার্জি গ্যাপ, ওই এনার্জি গ্যাপের অ্যাকুরেট মান থাকতে হবে। এর থেকে যদি এনার্জি গ্যাপের থেকে কম হয়, এই ডিফারেন্স E2 এবং E1-এর যে ডিফারেন্স বা এনার্জি গ্যাপ, এর থেকে যদি এনার্জিটা কম হয়, যে পরিমাণ শক্তি আপহিত হচ্ছে, তাহলে কিন্তু ইলেকট্রনটি E1 থেকে E2 তে যেতে পারবে না। কারণ কি? এই দুটো ফিক্সড, নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথ, এই দুটো এনার্জি ফিক্সড, E1ও ফিক্সড এনার্জি, E2ও ফিক্সড এনার্জি বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে। সেই কারণে জন্য অ্যাকুরেট মানের মান যদি না দেওয়া হয় ইলেকট্রনটিকে, তাহলে কিন্তু E2 তে যেতে পারবে না, একটু যদি কম হয়। সেখানে চলে আসবো, এখানেও সেম এনার্জি নেওয়া হয়েছে E1 নিম্ন শক্তি স্তর, E2ও সেম এনার্জি নেওয়া হয়েছে এখানে E2 উচ্চ শক্তি স্তর। যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থাকে, তো অটোমেটিক্যালি কী হয়? খুব কম সময়ের মধ্যে ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তরে চলে আসে এবং যখনই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখনই কী হবে না? এইচ নিউ পরিমাণ শক্তি বিকিরণ করবে এবং যে পরিমাণ শক্তি নিয়ে বা আপহিত হয়েছিল বা শোষণ করেছিল, সেম পরিমাণ শক্তি কিন্তু কী করবে? বিকিরণ করবে এবং তাদের এনার্জি ডিফারেন্সটা কত হবে? এইচ নিউ। ওকে।